সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি খবর সংযোগের সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে। আজকে আমরা পাকিস্তানের রাজনীতির প্রসঙ্গ নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে পাকিস্তানের সাবেক জনপ্রিয় প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে বন্দী রয়েছেন। সাম্প্রতিক সময়ে তার মুক্তির বিষয় নিয়ে একটি মন্তব্য করেছেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ। তিনি বলেছেন যে দাঙ্গা ঘটেছে, সেই জন্য যদি ইমরান খান ক্ষমা চান তাহলে তার মুক্তি মিলতে পারে। এ প্রসঙ্গে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক দেলোয়ার হোসেন। দেলোয়ার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ টুটুল। আপনি দীর্ঘদিন ধরে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আপনার কাছে আমরা জানতে চাইবো যে এই যে শাহবাজ শরীফের রাজনৈতিক উপদেষ্টা বললেন যে ইমরান খান যদি ক্ষমা চান তাহলে মুক্তি পেতে পারেন, বিষয়টিকে কিভাবে দেখছেন? আর সত্যিকার অর্থে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি এখন কেমন আছে বা ভবিষ্যতে কোন দিকে যাচ্ছে? টুটুল, আপনাকে ধন্যবাদ। এখানে ইমরান খানের যে প্রসঙ্গটা চলে এসেছে, এটা যে ডাটা যেগুলি আছে, যেমন শাহবাজ শরীফের রাজনৈতিক উপদেষ্টা রানা শহীদুল্লাহ নাকি রানা সানাউল্লাহ একটা জিও টিভিতে একটা অনুষ্ঠানের মধ্যে উনি কথা প্রসঙ্গে বলেছেন যে ইমরান খান যদি ক্ষমা চান, ক্ষমা চাইলে কি জন্য ক্ষমা চাইতে হবে, সেটা হচ্ছে যে ইমরান খানের একটা বক্তব্যে যে এমন একটা বিশৃঙ্খল পরিস্থিতি পাকিস্তানে তৈরি হয়েছিল, আর সম্ভবত এটা 9ই মে 2023 সালের 9ই মে দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছিল, যেটার জন্য ইমরান খানকে দায়ী করা হয়। যে ইমরান খানের গ্রেপ্তারের ঘটনায় তখন ইমরান খান বলেছিলেন যে এই পরিস্থিতির জন্য, মানে ওনার গ্রেপ্তারের প্রেক্ষিতে উনি যে কথাটা বলেছিলেন, উনি একটা বিপ্লবের কথা বলেছিলেন, একটা বিপ্লব সংগঠিত হতে পারে। ওনার এই বক্তব্যের প্রেক্ষিতে 2023 সালের 9 মে এমন দাঙ্গা হাঙ্গামা হয়েছিল পাকিস্তানে যে সেনা সদর দপ্তরে আক্রমণের ঘটনাও, সেনা স্থাপনাগুলিতে আক্রমণের ঘটনা ঘটেছে, মানুষের দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হয়েছে, যেটা নিয়ে পাকিস্তানের আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ খারাপের দিকে চলে যায়। তো রানা শফিউল্লাহ এই কথাটা বলেছেন, এগুলি হচ্ছে ফ্যাক্টস। এগুলি হচ্ছে কি, আমাদের দর্শকরা বা আপনিও যদি ইন্টারনেটে ঘাটেন তাহলে এই তথ্যগুলি পাবেন ইমরান খানের বিষয়ে। আসলে মেসেজটা কোন জায়গায়? এই যে ঘটনাটা, এই যে বলা হচ্ছে ইমরান খান, আপনি এই বিষয়গুলি আমাদের দর্শকরাও জানেন, আপনিও জানেন যে পাকিস্তানে ইমরান খান তেহরিক-ই ইনসাফ পার্টি ক্ষমতায় আসলো, ক্ষমতাচ্যুত হলো, নতুন সরকার আসলো শাহবাজ শরীফের, মুসলিম লীগের শাহবাজ শরীফ, তারা আবার পিপিপি ভুট্টোর যে পার্টি, সেই পার্টির সাথে এক ধরনের হলো। এখন প্রেসিডেন্ট হিসেবে আসিফ আলী জারদারি আছেন, প্রধানমন্ত্রী হিসেবে নওয়াজ শরীফের ছোট ভাই শাহবাজ শরীফ আছেন। যখন ইমরান খান ক্ষমতায় ছিলেন সেই সময়টাতে নওয়াজ শরীফের বিরুদ্ধে কিছু অভিযোগ, উনি ছিলেন লন্ডনে, ঠিক আছে, লন্ডন থেকে তারপরে ওনাকে এক্সাইলের মতো ওখানে, কারণ দেশে আসলে ওনাকে কারাবরণ করতে হইতো, এই সমস্ত কারণ ছিল পাকিস্তানের রাজনীতিতে। তো সেখানে নওয়াজ শরীফের ছোট ভাইকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজ শরীফ নতুন প্রধানমন্ত্রী আসা, এবং ইমরান খান আসলে সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছেন, উনি পরিস্থিতিটাকে খুব সিরিয়াস দিকে নিয়ে যাচ্ছেন। এই ধরনের পরিস্থিতির মধ্যে ওনাকে গত বছর গ্রেপ্তার করা হলো, এবং 1 বছরেরও বেশি সময় ধরে তিনি সম্ভবত আদিয়ালা নামে একটা কারাগারে উনি বন্দী আছেন। তবে একটা অদ্ভুত ব্যাপার আছে, আপনি জানেন আমি এই যে ক্ষমা চাইলে মুক্তি পেতে পারেন, এটার যে ভিতরের একটা মাঝে যা আছে, আমার কাছে যেটা মনে হয়েছে, আমি জানি না আমি কারেক্ট কিনা, সেটা আমি বলছি। তার আগে একটু বলে নেই, সেটা হলো যে উনি কিন্তু কারাগারের ভিতর থেকেও মাঝে মাঝে কিছু কথা বলতেছেন, এবং সেগুলি কিন্তু প্রচার হচ্ছে। কিরকম, আমি একটা উদাহরণ দিই। উনি পাকিস্তানের বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন, রাইট? 1993-92-93-তে বিশ্বকাপে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছিল ওনার নেতৃত্বে। ওয়াসিম আকরাম ওই দলে ছিলেন, তরুণ ওয়াসিম, ইনজামামুল হক, ওনারা ছিলেন। তো ওনার কিন্তু একটা আলাদা স্পেস আছে ক্রিকেট দলের অধিনায়ক হিসাবেও। তো উনি কিন্তু কারাগারে থেকেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে
পাকিস্তানের যে দুর্বল একটা অবস্থা, মানে বাংলাদেশের চাইতেও খারাপ অবস্থা, 8টা দল অংশ নিচ্ছে, পাকিস্তান পাত্তাই পায় নাই, ভারতের কাছেও পাত্তা পায় নাই। বাই চান্স বাংলাদেশের সাথে খেলাটা বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়েছে, নাহলে কি হইতো বলা যায় না, হয়তো আরো ইজ্জত হারাইতো। তো সেই ক্ষেত্রে উনি কিন্তু এই ক্রিকেট দলের দুরবস্থা নিয়ে কিন্তু একটা কথা বলছে, কমেন্টস করছে আর কি। তো ওই জিনিসটাও কিন্তু প্রচার হয়েছে। তার মানে উনি কারাগারে থাকা অবস্থায়ও সংবাদ মাধ্যম এবং সমাজের অন্যান্য ক্ষেত্রে ওনার মানে মন্তব্য করে থাকে। ওনার মন্তব্যটা ওটা প্রকাশ করতে পারে। তো এখন তার মানে ওনার প্রভাবটাকে আসলে অস্বীকার করা যায় না। ওনার যে ব্যক্তিত্বের একটা প্রভাব আছে, যদিও এক পাকিস্তানের রাজনীতির প্রেক্ষিতে একটা বিষয় বলা হইতো যে ইমরান খান যখন ক্ষমতায় আসলেন, ও তো 2017-18 দিকে এরকম সময় যখন ক্ষমতায় আসলেন নির্বাচনে জিতে, সবাই তখন একটা জিনিসই বলতেছিল, সেটা হলো যে পাকিস্তানের রাজনীতিতে মানে ইমরান খান আসলে এরকম শক্ত প্রতিদ্বন্দ্বী পিপিপি, পাকিস্তানের রাজনীতি, বাংলাদেশের রাজনীতি যেমন আওয়ামী লীগ, বিএনপি, হ্যাঁ, ভারতের রাজনীতিতে কি বিজেপি, কংগ্রেস, হ্যাঁ, পশ্চিমবঙ্গে সিপিআইএম, তৃণমূল কংগ্রেস, এরকম বিভিন্ন দল আছে, সমাজবাদী দল, অমুক দল আছে, অঞ্চল ভিত্তিক দলগুলি আছে, আমরা এদেরকে চিনি, এদেরকে জানি, এবং ধরে নিই যে এ না হলে ও, বিএনপি না হলে আওয়ামী লীগ, এরকম টাইপের কিছু বিষয় আছে। আমেরিকায় যেমন 2টা পার্টি আছে, হ্যাঁ, রিপাবলিক ডেমোক্রেট, একজন না হলে আরেকজন। তো পাকিস্তানে এই বিষয়গুলি ছিল কিরকম, যে মুসলিম লীগ নাইলে পিপি, ভুট্টোর দল পিপিপি, নাইলে মুসলিম শরীফের দল, এরকম। কিন্তু এর মধ্যে ইমরান খান দল গঠন করার মোটামুটি 10 বছরের 15 বছরের মধ্যেই দেখা গেল কি যে তেহরিক ইনসাফ পার্টি ক্ষমতায় চলে আসলো, এবং তখন একটা জিনিস আসলো, সেটা হচ্ছে কি যে ইমরান খান সামরিক বাহিনীর থেকে সমর্থন পেয়েছেন। এই একটা কথা কিন্তু ইমরান খান সম্বন্ধে আসলো। এবং অদ্ভুত মজার ব্যাপার হচ্ছে কি, ইমরান খান কিছু সামরিক বাহিনীর দেশের উন্নয়নে অংশগ্রহণ, এইখানে দিলাম আমি আপনার কাছে একটু জানতে চাই যে পাকিস্তান সম্পর্কে যে অভিযোগটি সবসময় করা হয়, এশিয়াতে যে একটা অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি সবসময় বিরাজ করে, এবং এই রাজনীতির পিছনে আহ, সবসময় সেনাবাহিনীর একটা আপনার হস্তক্ষেপ থাকে, এবং তারা পিছন থেকে কলকাঠি নাড়ে। তো ইমরানের ক্ষেত্রেও কি সেই ধরনের কোনো ঘটনা আছে কিনা ভিতরে? না আসলে হয়েছে কি, আমার কাছে যেটা মনে হয়, পাকিস্তান সম্পর্কে একটা কথা বলা হয় যে তারা খুব অস্থিতিশীল, তাদের মধ্যে খুব গ্যাঞ্জাম ফ্যাসাদ লেগে থাকে, এরকম। আমার কাছে এটা খুব বেশি যৌক্তিক মনে হয় না। আমাদের দেশে কি অবস্থা, আমাদের দেশে না, কি আমাদের অবস্থা? দেশে তো আর বোমা হামলা হয় না। না না, বোমা হামলা আমাদের দেশে তো আর আপনার আর্মির সাথে জনগণের লড়াই হয় না। কিন্তু পাকিস্তানে দেখা গেছে জঙ্গিদের সঙ্গে আর্মিদের লড়াই হচ্ছে, আর্মিদের সঙ্গে সাধারণ মানুষের লড়াই হচ্ছে। এই বিষয়টা তো একটু ডিফারেন্ট। এইটা জিনিসটা, আর্মির সাথে কার লড়াই হচ্ছে বা হচ্ছে না, দেশের জনগণের সাথে সেনাবাহিনী, ওই দেশেরই সেনাবাহিনীর লড়াইটা তো আসলে প্রত্যাশিত না। 2 নম্বর বিষয়টা হচ্ছে যে অস্থিতিশীলতা বলতে শুধুমাত্র কিন্তু যে আর্মি কেন্দ্রিক বিষয়টা বোঝায় তা না, এটা রাজনীতি কেন্দ্রিক হইতে পারে। একটা দল ক্ষমতায় আসলো, ক্ষমতায় এসে ক্ষমতা ছাড়তে চাচ্ছে না কোনো অবস্থাতেই, যেন তেন প্রকারের ক্ষমতায় থাকতে চাচ্ছে, এবং সেটাকে কেন্দ্র করে অনেক ঘটনা ঘটাচ্ছে, সেগুলো তো অস্থিতিশীলতা। এবং আপনি খেয়াল করবেন যে চোরাগুপ্ত হামলার মাধ্যমে কিন্তু অনেক মানুষ নিহত হয় পাকিস্তানে। মানে না, ঠিক আছে, আমরা পাকিস্তানের এই খবরগুলি জানি, কিন্তু আমার কাছে যেটা মনে হয় কি যে মানে পাকিস্তান সম্পর্কে যেরকম মানে একেবারে অনেক কিছু ওরকম একেবারে চরম অস্থিতিশীল এরকম রাষ্ট্র মনে হয়, কিন্তু আসলে এটা আমার কাছে খুব বেশি বাস্তব। এটা কি প্রপাগান্ডা মনে করেন? না না না, ঠিক প্রপাগান্ডাও না। মানে আমার কাছে মনে হয় কি যে পাকিস্তানকে একটু দুর্বল দেখানোর প্রবণতা প্রতিবেশীদের মধ্যে আছে, যেটা এটা আছে তার। সেটা হচ্ছে কি যে পাকিস্তান যে খুব বেশি অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে স্থিতিশীল, অর্থনৈতিকভাবে খুব শক্তিশালী, আমি সেটাও বলতেছি না, কিন্তু বিষয়টা হচ্ছে আমার কাছে মনে হয় যে যতটুকু আছে সেটাকে আরেকটু বাড়িয়ে দেখার একটা প্রবণতা আছে। আছে। আপনি খেয়াল করেন যে পাকিস্তান কিন্তু মাঝখানে অনেক বেশি মানে বাংলাদেশের চাইতেও তাদের অর্থনীতিটা অনেক নেমে গিয়েছিল, কিন্তু তারা কিন্তু আবার একটা অর্থনৈতিকভাবে আবার একটা স্থিতিশীল পর্যায়ে এখানে চলে আসছে। আরেকটা বিষয়, সেটা হলো যে ইমরান খান রাজনীতিতে আসার পরে পাকিস্তানের রাজনীতির গুণগত কোনো পরিবর্তন কি আপনি লক্ষ্য করেছেন? না বা তারা কি সেই জায়গাটা থেকে কি সরে এসছে না কিনা? যে না না, আমি গুণগত পরিবর্তন কোনো কিছু লক্ষ্য করি নাই। বিষয়টা হচ্ছে স্পষ্ট, এটা এটা একটা জিনিস বলতে, সেটা হচ্ছে যে এই পিপিপি, ভুট্টোর পার্টি, পিপলস পার্টি, আবার
যেটা মুসলিম লীগ, এই মুসলিম লীগের পাশে আরেকটা গুরুত্বপূর্ণ দল হিসেবে তেহরিক ইনসাফ পিপিআই আত্মপ্রকাশ করছে। এটাই মানে পাকিস্তানের রাজনীতির গুণগত পরিবর্তন যে ঘটে গেছে ইমরান খানের কারণে, বিষয়টা ওরকম না। কিন্তু একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি যে আপনি খেয়াল করে দেখবেন, এটা কিন্তু খেয়াল করুন, পাকিস্তানের বিচার বিভাগ কিন্তু স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে এবং খুব তারা কিন্তু, এবং তাদের সিদ্ধান্তগুলো কিন্তু সবাই মেনেও নেয়। তো এই জায়গাটা আমি বলবো, এই জায়গাটায় তাদের একটা স্ট্রং একটা অবস্থা, গ্রাউন্ড একটা আছে। যাই হোক, আমি ইমরান খান প্রসঙ্গে আসি। যেটা বলা হয়েছে যে আমার কাছে যেটা মনে হয়েছে যে রানা সানাউল্লাহ যে কথাটা বলেছেন যে ইমরান খান যদি ক্ষমা চায়, ইমরান খান কিন্তু এর আগেও একটা ঘটনায় ক্ষমা চেয়েছে। আদালতে অবমাননার একটা বিষয় ছিল, সেটাতে উনি ক্ষমা চাইছে, পরে আদালত ক্ষমাও করে দিয়েছে। আদালত, ওইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়টা ছিল। এটা ঘটছিল, আমি যতটুকু জানি, এটা 2022 সেপ্টেম্বরের এই ঘটনা, 21 সেপ্টেম্বরের একটা ঘটনা। সেখানে ইমরান খান ওই যে পুলিশ এবং বিচারিক কর্মকর্তাদের হুমকি দিয়ে একটা ঘটনা হয়েছে, এবং তখন যদি আদালত ওনাকে কন্টেম্পট অফ কোর্টে দায়ী করতেন, তাহলে কিন্তু পাকিস্তানের আইন অনুযায়ী উনি রাজনীতি করতে পারতেন না। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ইমরান খান ক্ষমা চেয়েছে বলছে। এখন বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে রানা হাসানুল্লাহ যেটা বলতেছেন, মানে রানা হাসানুল্লাহ রাজনৈতিক উপদেষ্টা প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। সুতরাং আমরা ধরিয়ে নিতে পারি যে শাহবাজ শরীফের বক্তব্য সিগন্যাল ছাড়া উনি এটা বলে নাই। মানে নিশ্চয়ই এটার মধ্যে একটা বিষয় আছে, এবং ইমরান খান মুক্তি পেতে পারেন, মানে স্বাভাবিক এটা বিষয় যে রাজনীতিতেও আসতে পারে। এই যে জায়গাটা, এখানে কিন্তু আপনি কথা প্রসঙ্গে আমি যে মূল জায়গাটা ধরতে চাচ্ছিলাম যে হোয়াট ইজ দ্য মেসেজ বিহাইন্ড ইট, এই কথাটা কিন্তু আপনি বলে দিচ্ছেন। সেটা হচ্ছে কি, পাকিস্তান প্রাণপণে স্থিতিশীলতা চায়। দ্যাট ইজ দ্য পয়েন্ট। আপনি যেটা বলতেছেন সেটা হলো যে পাকিস্তান একটা জিনিস কিন্তু আমরা একটা পর্যায়ে বুঝে যাই, সেটা হচ্ছে কি যে আমরা অনেক সময় প্রতিবেশীদেরকে, অন্যান্য পরাশক্তিদেরকে দোষ দেই যে আমাদেরকে তারা এই করে, আমাদেরকে তারা ওই করে, আমাদেরকে তারা এইভাবে প্রভাবিত করতেছে, ওইভাবে প্রভাবিত করতেছে। আলটিমেটলি বিষয়টা কি, এইটার থেকে বেরোনোর উপায় কি? আমি একটু অন্যভাবে জিনিস বুঝতে চাই। বাংলাদেশ দল যখন বিশ্ব ক্রিকেট মঞ্চে ক্রিকেট খেলা শুরু করলো, তখন কি হলো ঘটনাটা? সবাই বলল মিনজ, মানে ক্ষুদ্র দল, ছোট দল, এবং দেখা গেল বড় দলের সাথে খেলার সময় আম্পায়ারের সিদ্ধান্তগুলি বাংলাদেশের বিরুদ্ধে যায়। ঠিক আছে, যে ক্ষেত্রে ভারত একটু সুবিধা পাচ্ছে, বড় দল হিসেবে সুবিধা পাচ্ছে, সেই ক্ষেত্রে ছোট দলগুলি একটু অসুবিধা পাচ্ছে। কারণ এটা কিন্তু অন্য কিছু, মানে মাথায় কিছু কাজ করে। সেটা হলো কি যে বড় দলগুলি যখন খেলে তখন বেশি ইনকাম হয়। সুতরাং আইসিসি বা যারা আছে তাদের মনের ভিতরে আপনি স্পোর্টস পলিটিক্স দেখবেন, স্কুলের টিচাররাও কিন্তু ফার্স্ট বয়কে বেশি সাপোর্ট করে। মানে ও ভুল করতে পারে না, ওর ভুল হইলেও সেটা ক্ষমা পায়, কিন্তু অন্য একটা ছেলে এটা পায় না। তাইলে সেই অবস্থা থেকে উত্তরণের জন্য কি করতে হবে? নিজেকে ওই বড় দলে তুলে আনতে হবে, নিজের ব্যাকবোনটাকে শক্ত করতে হবে। পাকিস্তান সেই জিনিসটা ফিল করছে। এখন ইমরান খানের প্রতি যে মেসেজটা আসছে, অরিজিনালি কি চাচ্ছে? তারা একটা রাজনৈতিক স্ট্যাবিলিটি চাচ্ছে। ওকে, আপনি রাজনীতি করেন, মানে আসলে কিন্তু অনেকটা ইজি করে দিছে ইমরান খানের জন্য। মানে পাকিস্তান কি চাচ্ছে? আপনি একটা কথা বললেন না যে পাকিস্তান সম্বন্ধে এই যে ধারণা, এই যে আপনি খেয়ালটা করে দেখেন, একটা জিনিস কানেক্ট করেন। আপনি খেয়াল করছেন বালুচরা একটা ট্রেন করে ফেললো, স্বাধীনতা চাচ্ছে। তার মানে অল দ্য টাইম পাকিস্তানের রাজনীতিতে কিছু এলিমেন্ট তো থাকে, এটা শুধু পাকিস্তানের রাজনীতিতে না, সব দেশের রাজনীতিতে কিছু এলিমেন্ট তো থাকে যে পরিস্থিতিটাকে যেন ঘোলাটে করে ফেলা যায়। এখন সেই মুহূর্তে আমরা প্রধান রাজনৈতিক দল পাকিস্তানের কোনটা? পিপিপি, মুসলিম লীগ, পিটিআই, ইমরান খান। আরো দল আছে। আপনি কি বলতে চাচ্ছেন যে এই শাহবাজ শরীফের রাজনৈতিক উপদেষ্টা যে প্রস্তাবটি দিয়েছেন, এটি পাকিস্তানের রাজনীতিতে এক ধরনের ইতিবাচক ধারণা তৈরি হবে বা ইতিবাচক পরিস্থিতি তৈরি করবে? না, এটা পাকিস্তান না তো, এটা ইন এভরি সেন্স। যে কোনো দেশের জন্য রাজনৈতিক যে সহনশীলতার জায়গাটা, সহমর্মিতার জায়গাটা, দেশের স্বার্থের জায়গায় বিরোধিতার কোনো জায়গা নাই, সেখানে আমরা একসাথে কাজ করতে পারি, এই মেসেজটাই তো দিচ্ছে।
যদিও পাকিস্তানের অবস্থা এখন খুবই ভয়াবহ, রাজনৈতিকভাবে হোক আর অর্থনৈতিকভাবে হোক অনেকটা পিছিয়ে গেছে, এবং ইন্টারন্যাশনাল যে রিপোর্টগুলো আসে তাতে পাকিস্তান কিন্তু অনেক পিছিয়ে যাচ্ছে। তা আপনার কি মনে হয় যে যদি ইমরান খান ক্ষমা চেয়ে আবার রাজনীতিতে প্রত্যাবর্তন করেন এবং তাকে যদি সেই সুযোগটা দেয়া হয়, রাজনীতিতে প্রত্যাবর্তন করার পরে আ পাকিস্তানের যে ইমেজ, নেগেটিভ একটা ইমেজ আছে, সেইটাকে পুনরুদ্ধারে ইমরান খান কাজ করতে পারবেন বলে আপনি বিশ্বাস করেন কিনা? প্রথম কথা হচ্ছে যে আপনি যেভাবে বলতেছিলেন যে পাকিস্তান অনেক পিছায় যাচ্ছে বা তাদের সম্বন্ধে অনেক নেগেটিভ বিষয় আছে, এই জিনিসটা আসলে পুরোপুরি আমি মানতেছি না। মানে এটা একটা প্রথম কারণ হচ্ছে যে আমি একটু পজিটিভ মানুষ, ঠিক আছে? সেই কারণে আমি মানতেছি না। আসলে আমরা পরিসংখ্যান তো বলছে আপনি ক্ষুধা, দারিদ্রতা এবং রাজনৈতিক স্থিতিশীলতা ক্ষুধা ইত্যাদির কারণে। ক্ষুধা, দারিদ্রতা এগুলো কোন দেশে নাই? ভারতে কি নাই? আমরা কত খবর পাচ্ছি না ভারত সম্বন্ধে? মানে কুসংস্কারাচ্ছন্ন, শিক্ষার অভাব বাংলাদেশে আছে না? ভারতে, পাকিস্তানেও আছে না? মানে সবাই কি একেবারে, সব দেশ কি একেবারে আর কিছু, কিছু নেগেটিভ খবর তো আছে। এবং আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনি তো সংবাদকর্মী, আমিও সংবাদকর্মী। আমরা কিন্তু পজিটিভ সংবাদের চাইতে নেগেটিভ সংবাদটাকে বেশি গুরুত্ব দেই এবং সেগুলি বেশি বেশি প্রচার করি। হ্যাঁ। এখন পরিসংখ্যান কথা বলেন, সংবাদের কথা বলেন, সে সমস্ত দিক থেকে পাকিস্তান সম্পর্কে একটা নেগেটিভ ধারণা আমাদের মধ্যে আছে। ঠিক আছে? শুধু আমাদের মধ্যে না, হয়তো বেশিই আছে। কিন্তু এটা তো এমনও হতে পারে যে আমি চাচ্ছি পাকিস্তান সম্পর্কে নেগেটিভ ধারণা তৈরি থাকুক। এটা আমার উদ্দেশ্য। এটাও তো হইতে পারে। বাস্তবতা হয়তো অতটা না। তো যাই হোক, আমাদের আজকের আলোচনা ওইটা নিয়ে না। আমাদের আজকের আলোচনা আমি যেটা মনে করি, ইটস এ গুড মেসেজ ফর এ পলিটিক্স, ফর দ্য পলিটিশিয়ান, যে ইমরান খানের প্রতি মানে যে একটা মানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জায়গাটা যেটা ছিল, খেয়াল করেন পিপিপি, মুসলিম লীগ, পিটিআই, এই তিনটা তো পাকিস্তানের প্রধান দল। এখন দেখা যাচ্ছে যে বিলাওয়াল ভুট্টো বা আসিফ আলী জারদারির সাথে মুসলিম লীগের সম্পর্কটা ভালো, তার একটা নেগোসিয়েশনে আসতেছে। এখন পিটিআই কেউ যদি একটা জায়গায়, ঠিক আছে, আপনি বিরোধিতা করেন সুস্থ মতো, সুন্দর মতো, কোনো রকম বিশৃঙ্খলা না করে একটা রাজনীতির জায়গাটা করেন, তাহলে সেক্ষেত্রে শক্তিটা বাড়ে। আর আপনি খেয়াল করেন, আমি বেলুচিস্তানের প্রসঙ্গটা আছে, বেলুচিস্তানিরা কিন্তু সেই 1948 সাল থেকে স্বাধীনতা চেয়ে আসতেছে, ওগুলো কিন্তু অন্যতম খনিজ ধাতু এবং অন্যান্য বিষয়, সোনা টোনা এগুলো কিন্তু আছে এনে। সুতরাং তাদের কিন্তু ওই চাহিদাটা ওইরকম যে তারা আলাদা হয়ে যাবে। সেখানে মনে করেন পাকিস্তানের মানে একেবারে পরীক্ষিত বন্ধু চীনেরও কিন্তু কিছু উদ্দেশ্য আছে। চীনও কিন্তু ওই জায়গায় লাইন টেন করতেছে। চীন যতই বন্ধুই হোক, আলোচনাটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে আমাদের। না, আমাদের আলোচনাটা শেষ, সেই অর্থে আমি বলতেছি ইটস এ গুড মেসেজ। শেষ কথাটা বলি, আমরা ভিন্ন আরেকদিন পাকিস্তান এবং এশিয়াতে পাকিস্তানের যে অবস্থান, চীনের সাথে সম্পর্ক, বাংলাদেশের সাথে সম্পর্ক, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক, এই যে বৈদেশিক যে সম্পর্ক, এটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। আমার সর্বশেষ প্রশ্নটা হচ্ছে যে ইমরান খানকে যদি মুক্তি দেয়া হয়, তাহলে পাকিস্তানের রাজনীতিতে কি পরিস্থিতি তৈরি হবে? তিনি তো একটি মানে এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে, একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট ফেলবে রাজনীতিতে, পাকিস্তানের রাজনীতিতে। আপনি যে কথাটা বলতেছিলেন না, বিশৃঙ্খলা, একটা নেগেটিভ সমস্ত নিউজ, এই জায়গাগুলির থেকে আসলে বেরিয়ে আসাটা তো একটা দীর্ঘ প্রসেসের ব্যাপার। আমার মনে হয় যে এটা একটা গুড মেসেজ ফর দ্য পলিটিশিয়ানস অফ পাকিস্তান, এবং একই সঙ্গে সব দেশের জন্যই রাজনৈতিক যে সহনশীলতার যে জায়গাটা, আমরা বিরোধিতা করি, একটা নীতিগত বিরোধিতা করি, কিন্তু আমার জায়গার থেকে আমি শত্রু মনে না করি। আমি একটা দল করি, আপনি একটা দল করেন, দুজনই দেশের ভালোর জন্য কাজ করি। আমরা চাই যে দুজনই দেশের ভালো হোক। আপনি আপনার প্ল্যাটফর্ম থেকে কথা বলেন, আপনার কোনো বিষয়টাকে যদি আমি খারাপ মনে করি, সেটাকে আমি ব্যাখ্যা করে বলবো যে এই কারণে খারাপ। আপনার বিরোধিতাগুলো এরকম ভাবে হোক। তো পাকিস্তানের ইমরান খানকে শাহবাজ শরীফ যে মেসেজটা দিতে চেয়েছেন, এই মেসেজটা কিন্তু সিগনিফিকেন্ট, একেবারে উল্লেখযোগ্য, এবং এই সহনশীলতা, সহমর্মিতার জায়গাটা আসলে সব দেশের রাজনীতিতেই থাকা দরকার। দুলাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে আমি আশা করছি যে দর্শকরা তাদের তারা একটা পাকিস্তানের রাজনীতি সম্পর্কে একটা ধারণা পেয়েছেন এবং কি ঘটতে যাচ্ছে পাকিস্তানের রাজনীতিতে সেটা তারা বুঝতে পেরেছেন। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খবর সংযোগের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।